বন্ধুরা এই পানাম নগরী আছে সফেদা খাইলাম, দেখেন যে সুন্দর গাছ একটা সফেদার, অনেকে পারতেছে খাওয়ার জন্য। এই যে এক ভাই পারলো। ভাই আমাকে একটা দিতে পারবেন? এই যে সফেদা ফল সুন্দর। ভাই এই ফলের নাম কি? আমরুজ ফল। এটা কি সুন্দর আমরুজ ফল, পানাম নগরীর কি সুন্দর আমরুজ ফল ভাইয়ারা পারতেছে, নিলাম ওদের কাছ থেকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই পানাম নগরীর ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো। যে শহর একসময় ছিল ধনী বণিকদের বসবাস, সে শহর যেন আজ পুরনো ইট-সুরকি স্তূপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা আজকে আমি যাবো ইতিহাসে সে হারিয়ে যাওয়া নগরী পানাম সিটিতে। 15 শতকে ঈসা খাঁ যেখানে প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন, সেখানে এখনও সেই ঐতিহ্যবাহী স্থাপনাগুলো রয়ে গেছে। চলুন ঘুরে আসি, সেই স্থাপনাগুলো দেখে আসি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও পানাম নগরীতে যাওয়ার জন্য ঢাকার গুলিস্তান এলাকায় আমি যখন পৌঁছাইলাম, ঘড়িতে তখন বাজে সকাল 10টা। প্রথমে ওখান থেকে বাসে করে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা মুগরাপাড়া বাস স্ট্যান্ডে যেতে হবে। এরপর সেখান থেকে সিএনজি কিংবা ব্যাটারি চালিত অটো নিয়ে যেতে হবে গন্তব্যে। গুলিস্তান থেকে প্রতি আধা ঘন্টা পর পর সোনারগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় স্বদেশ দয়াল ও বরাক সহ বেশ কয়েকটি কোম্পানির বাস। এবং গুলিস্তান থেকে মুগরাপাড়া যেতে নন এসি বাসে ভাড়া গুনতে হবে 65 টাকা। স্বদেশ পরিবহনে একটি নন এসি বাসের টিকিট কেটে তাতে উঠে পড়লাম। প্রায় 10 মিনিটের মধ্যে বাসটি যাত্রী দিয়ে পূর্ণ হয়ে গেল। এরপর শুরু হলো ইতিহাসের এক প্রাচীন নগরী অভিমুখে যাত্রা। গুলিস্তান মোড় পেরিয়ে ফ্লাইওভারে উঠল বাসটি। উঁচু ভবন থেকে শুরু করে বস্তিঘর চলার পথে সবই দেখতে থাকলাম। ফ্লাইওভারগুলো ঢাকার যানজট কমাতে যেমন সহায়ক হয়েছে, তেমনি ভ্রমণে এনেছে ভিন্ন মাত্রা। ঢাকা থেকে সোনারগাঁও এর দূরত্ব মাত্র 30 কিলোমিটার। সে হিসাবে 65 টাকা ভাড়া ঠিকই আছে। সোনারগাঁওগামী বাস ছাড়াও আপনারা ইচ্ছা করলে কুমিল্লা কিংবা চট্টগ্রাম অভিমুখী বাসে যে কোনো বাসে চলে আসতে পারেন মোগরাপাড়া পর্যন্ত। কিছুক্ষণের মধ্যেই বাসটি উঠে পড়ল কাঁচপুর ব্রিজে। এই ব্রিজের উপর দিয়েই চলার সময় দেখতে পাবেন শীতলক্ষ্যা নদীর সৌন্দর্য। চলার পথে প্রাকৃতিক দৃশ্য ও অবলম্বন করতে পারবেন। এই সেই শীতলক্ষ্যা নদী। কি সুন্দর দৃশ্য, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। পানাম নগর যাবেন? কয় টাকা? আপনারা চাইলে মুগরাপাড়া না গিয়ে টিপুদ্দি পর্যন্ত বাসে গিয়ে এবং টিপুদ্দি থেকে একটি অটো নিয়ে সোনারগাঁওর উদ্দেশ্যে রওনা দিতে পারেন। আমি টিপুদ্দি থেকে একটি অটো নিয়ে 30 টাকা ভাড়া করে অটো নিয়ে সোনারগাঁওর উদ্দেশ্যে রওনা দিলাম। যেখানে নামলাম ওই জায়গাটার নাম কি মামা? এটার নাম হলো, জায়গাটার নাম হলো টিপুদ্দি। টিপুদ্দি। হ্যাঁ, টিপুদ্দি। আর গার্মেন্টসটার নাম হলো চৌকি। আপনি যেটা মন থাকে এটি কইতেছেন। কিনবো দুনো স্টেডিয়াম। যেটা বড় করার কথা আছে, এই যে এই বাউন্ডারি লোক আছে তো, একটা গেট আর একটা গেট আছে সামনে। আচ্ছা আচ্ছা, কোন পাশ দিয়ে যেতে হবে? ঢুকতে হবে, পাশ দিয়ে ঢুকতে হবে। ঢুকতে হবে না, সামনে দিয়ে গিয়েও ঢুকতে হবে।
এটাই গেট নাকি? এবং ভিতরে প্রবেশের জন্য জন প্রতি 20 টাকা করে টিকিট কাটতে হবে। পানাম নগরীতে ঢুকতেই চোখে পড়ে গেল একটি বই, যেখানে সংক্ষিপ্ত আকারে লেখা আছে সেই পানাম নগরীর ইতিহাস। বন্ধুরা, অবশেষে আমি পৌঁছে গিয়েছি পানাম নগরীতে। ঢাকা থেকে এখানে আসতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো। চলুন বন্ধুরা, আমরা ঘুরে দেখি এই নগরীর প্রত্যেকটি কোনায় কোনায়। হারিয়ে যাওয়া এই নগরী পা রেখে নিজেই যেন হারিয়ে গেলাম কল্পলোকের অতল তলে। এ কি অদ্ভুত এক বাস্তবতা, যা মানতে মানুষ বাধ্য। যে শহর একসময় ছিল ধনী বণিকদের বসবাস, সে শহর যেন আজ পুরাতন ইট সুরকির স্তূপ। যে বণিকরা গাড়ি গাড়ি টাকা ঢেলে তৈরি করেছিলেন সুরম্য অট্টালিকা, করেছিলেন সাধের বসতি, তারা কি জানতেন একদিন এইভাবে বিলীন হয়ে যাবে সবকিছু? বন্ধুরা, চলুন আগে জেনে নিই পানাম নগরীর পূর্ণাঙ্গ ইতিহাস। 15 শতকে ঈশা খাঁ প্রথম বাংলার রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁওকে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীর পথে বিলেত থেকে আসতো বিলাতি ধান কাপড় ও দেশ থেকে যেত মসলিন। আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম চিরস্থায়ী বন্ধ ছিল। পানাম সোনারগাঁওয়ের প্রাচীন শহর ছিল এই পানাম। এ শহরে উপনিবেশিক ধাঁচের দোতলা ও একতলা বাড়ি রয়েছে প্রচুর। মূলত পানাম ছিল হিন্দু ব্যবসায়ীদের বসবাসের এক নগরী। ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে, তারাই গড়ে তুলে এই নগরী। 1611 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁও সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানীর সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। ফলে বাংলার স্বাধীন রাজা বারভূইয়াদের অন্যতম ঈশা খাঁ পদতারণা ছিল এই নগরীতে সমৃদ্ধ করেছিলেন রাজধানীর সোনারগাঁওকে। এ কারণে ঈশা খাঁ প্রায় আসতেন এই নগরীতে। বন্ধুরা, পানামের সৃষ্টির ইতিহাস তো জানলেন, এখন তবে জানি ধ্বংসের ইতিহাসটুকু। 1965 সালে ভারত পাকিস্তান সাম্প্রদায়িক দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসতি ছিল তাদের লুটের লক্ষ্যবস্তু। সে সময় রুমের জানালা পর্যন্ত লুটে নিয়ে যায় তারা। মুক্তিযুদ্ধের সময় বহু হিন্দু ব্যবসায়ী ভারতে পাড়ি জমান। তখন পানাম নগরী জনমানবিক হয়ে পড়ে, আর তারপর থেকে আর জেগে ওঠেনি এই পানাম। এই ছিল পানাম নগরীর ইতিহাস। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, এই পানাম নগরী আছে সফেদা খাইলাম, দেখেন যে সুন্দর গাছ একটা সফেদার, অনেকে পারতেছে খাওয়ার জন্য। এই যে এক ভাই পারলো। ভাই আমাকে একটা দিতে পারবেন? সফেদা ফল সুন্দর। ভাই ফলের নাম কি? আমরুজ ফল। এটা কি সুন্দর আমরুজ ফল। পানাম নগরীর কি সুন্দর আমরুজ ফল ভাইয়ারা পাততেছে, নিলাম ওদের কাছ থেকে। ইতিহাসের সে হারিয়ে যাওয়া নগরী, তারা কতটা উন্নত ছিল, সুন্দরভাবে কারুকার্য ভাবে বিল্ডিং গুলো তৈরি করা হয়েছে, তারা কতটা শৌখিন ছিল দেখেন।